এমনিতেই অনেক গরম, আমরা বুঝতে পারছি যে আমাদের কষ্ট হচ্ছে। আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের আরো বেশি কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটুকু একটু আজকের দিনের জন্য আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেই। কারণ আজকে অনেক পরিশ্রম করে আপনারা এখানে এসেছেন, আমরাও কষ্ট করে এখানে এসেছি একটা মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য। যারা ভেতরে আমরা যত্রতত্র ঘোরাঘুরি করছি, আমরা একটু বসে যাই সবাই। বসে গেলে হাঁটাহাঁটি কম করলে গরমটাও কম লাগবে, আমাদের কথাগুলো শুনতেও ভালো লাগবে। যদিও জানি যে এখন যদি লতা মঙ্গেশকরের গানও ছাড়া হয় সেটাও শুনতে হয়তো ভালো লাগবে না এত গরমের মধ্যে। তারপরেও যেহেতু আজকের দিনটা আমরা ঠিক করেছি, আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত সারা বাংলাদেশের জন্য যে 31 দফা, সেই 31 দফা নিয়ে একটি ওয়ার্কশপ আপনাদের সাথে করব। আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখব, আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু শেখানোর জন্য। একটু আমরা ধৈর্য ধরে সবাই মনে করি যে আপাতত আমরা হিমালয়ের পাদদেশে বসে আছি, আমাদের গরম লাগছে না, আমরা একটু মনোযোগ দেই। এতক্ষণ ধরে আমাদের মিডিয়া সেলের কনভেনর পাভেল ভাই উনি চমৎকার বক্তব্য দিয়েছেন 31 দফা সম্পর্কিত। তাত্ত্বিকভাবে উনি যে আলোচনাগুলো করেছেন, তাত্ত্বিক আলোচনা কিন্তু এত শ্রুতিমধুর করে করা যায় না, কিন্তু আল্লাহ তাআলার অশেষ এক কুদরত আমাদের পাভেল ভাইয়ের ভেতরে আছে। হি ইজ ব্লেসড এনাফ যে উনি যা বলেন আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো এগুলো শুনতে থাকি। আপনারা শুনেছেন তো বিষয়গুলো, আমি মনে হয় আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে আসলে 31 দফাতে কি বলা হচ্ছে। যেহেতু আজকে এটি কোনো সভা না, সমাবেশ না, কর্মী সভাও না, একটি এখানে একটু আমার ডান সাইডে কথা হচ্ছে, আমাদের মহিলা নেতৃবৃন্দকে আমি বলবো একটু কথা না বলে এদিকে মনোযোগ দেওয়ার জন্য। এটি কোনো কর্মী সভা না, এটি একটি কর্মশালা। সো আমাদেরকে এখান থেকে কিছু বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, কিছু মেসেজ মাথার মধ্যে থেকে নিয়ে যেতে হবে, কিছু বিষয় মনের মধ্যে গেঁথে নিয়ে যেতে হবে, কিছু ইমোশন, কিছু আবেগ নিয়ে যেতে হবে, নিয়ে যেটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আমাদের যারা সহকর্মী আছেন, আমাদের যারা অনুসারী আছেন, আমাদের যারা সাধারণ জনগণ আছেন, ভোটার আছেন, তাদের ভেতরে। সাত্তার ভাই বলেছেন দিনাজপুরের সাথে আমার অনেক আত্মিক গভীর একটি সম্পর্ক আছে। একটু বিষয়টা বলে নেই। আপনারা আমার বাবাকে সবাই চিনেন, মরহুম ফজলুর রহমান পটল, প্রচণ্ড চেনা মুখ। তার বক্তব্যের সব যত কথা আমি শুনেছি, আমার সৌভাগ্য হয়নি তার বক্তব্য আমি সেভাবে শুনতে পাবো। এখানে মাতাসাগর বলে একটি জায়গা আছে, সেখানে কারা কারা গেছেন? সবাই গেছেন। আমার চাচারা আমার সামনে বসে আছেন। এই মাতাসাগরের সাথে ফজলুর রহমান পটলের কি সম্পর্ক আমার সামনে উপবিষ্ট চাচারা খুব ভালো করে জানেন, হয়তো যারা আমরা ইয়াং জেনারেশন আমরা অতটা ভালো করেও জানি না। নাটোর থেকে আসা একজন মানুষকে, একটি পরিবারকে দিনাজপুর যেভাবে আপন করে নিয়েছে, দিনাজপুরের মানুষ যেভাবে আপন করে নিয়েছে এবং সুখে দুঃখে যেভাবে পাশে থেকেছে, সেটার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আজকে আমি আপনাদের সামনে এখানে এসেছি, আপনাদের মেয়ে হিসেবে এসেছি, দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এসেছি। এই প্রচণ্ড গরমে আপনারা ধৈর্য নিয়ে আমাদের কথা শুনছেন, সেই জন্য আপনাদেরকে আমরা আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন সরাসরি আমার আলোচনায় চলে যাই। আমি সাধারণত চেষ্টা করি একটি মাইক্রোফোন নিয়ে আপনাদের কাছে গিয়ে কথা বলার জন্য, কিন্তু আজকে হয়তো মাইকের একটু সমস্যা আছে। আমি চেষ্টা করব এখান থেকে আপনাদের সাথে কমিউনিকেট করার জন্য। আমাদের এই যে 31 দফা, এই 31 দফাটা যদি আমরা সামগ্রিকভাবে চিন্তা করি, 31টি দফাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়তে চাই, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন কিভাবে দেখতে চাই, সেটাই তো, সেটাই তো। একটু সবাই আমরা কথা বলি, সেটাই তো। জি। এখন এই ভবিষ্যৎ বাংলাদেশ গড়া, ধরুন আমার একটি পরিবার, 10 সদস্য বিশিষ্ট একটি পরিবার, একটু বড় করেই ধরলাম। এই পরিবারের একজন মানুষের পক্ষে কি পুরো পরিবারকে গুছিয়ে রাখা সম্ভব?
আমাদের পরিবারের 10 সদস্যকেই চেষ্টা করতে হবে আমরা যার যার জায়গা থেকে আমাদের যার যার দায়িত্বটা যদি পালন করি, এই পরিবারটি ভালো থাকবে, এই পরিবারটি উত্তরোত্তর উন্নতি করবে। সেটাই তো আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই পরিবার, পুরো বাংলাদেশের কোটি কোটি সদস্যের একটি পরিবার। এই পরিবারের মতো আর কোনো পরিবার কি বাংলাদেশে আছে? আমরা একটু জোরে করে বলি, আর আছে? বিএনপি পরিবার বাংলাদেশের সব থেকে বৃহৎ পরিবার, এবং এই পরিবারের সব থেকে জরুরি বিষয়টা এখন হচ্ছে, যদি আমরা এই পরিবারকে এক সুতায় গেঁথে রাখতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই পরিবারটাকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। পারবো না? পারবো। আমাদের এই 31 দফা বাস্তবায়নের ক্ষেত্রে সবার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকে বিশ্বাস করতে হবে যে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা এখানে যারা বসে আছি, পাভেল ভাই কিছুক্ষণ আগে বললেন যে সংবিধানের 70 দফা আপনারা কিন্তু গ্রামে গিয়ে কেউ আলোচনা করেন না। উনি এই কথাটা কেন বলেছেন? কারণ সংবিধানের 70 দফা নিয়ে যে দফাটা, আর্টিকেল 70 নিয়ে যে দফাটা আমাদের 31 দফায় আছে, এটা তো আলোচনার জন্যই আছে। তাহলে কেন উনি বলেছেন যে আপনারা গ্রামে গিয়ে বলেন না? কারণ হচ্ছে যে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে আমাদের জন্য, আমার জন্য, আমি যার কাছে যাচ্ছি তার জন্য কোন দফাটা নিয়ে গেলে তিনি আমার কথাটুকু শুনবেন, তিনি আমাকে সমর্থন করবেন, তিনি আমার দলের যেই চেষ্টাটা, প্রচেষ্টাটাকে তিনি নিজের ভেতরে ধারণ করবেন। আমরা 31 দফা নিয়ে কাজ করতে গিয়ে বেশ কিছু কাজ, এরকম কর্মশালা করেছি। আমরা কর্মশালাগুলোতে কিছু জিনিস আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে যে আমরা আমাদের আঞ্চলিক যে প্রবলেমসগুলো আছে, যেমন দিনাজপুরে তো বাংলাদেশে গত 17 বছর উন্নয়নের যত বয়ান আমরা শুনেছি, দিনাজপুরে ঢোকার পর কিন্তু আমার মনে হয়েছে তাহলে বাংলাদেশ বোধহয় সেই সিঙ্গাপুরের বাইরের কোনো একটা জায়গা, যে সিঙ্গাপুরের দুঃস্বপ্ন আমাদেরকে গত 1500 বছর ধরে দেখানো হয়েছে। সেটা কি ঠিক? আজকে এখানে দিনাজপুরে তো আমি এমন কোনো কিছু দেখলাম না যেটা দিয়ে একটি কর্মসংস্থান হয় ভালো। এখানে এমন তেমন কিছু দেখলাম না যেখানে কোনো শিল্প প্রতিষ্ঠানের কিছু আছে। আজকে আপনাদের একটি অডিটোরিয়াম, এখানে পাভেল ভাই বলেছেন যে সংস্কার, একটা এসি লাগালেই তো হতো, এরপর তো সংস্কার বন্ধ হয়ে যাবে। এই যে বেশ কিছু বয়ান আমরা শুনেছি, বয়ান আমরা দেখেছি, এই বয়ান দিয়ে কিন্তু 17 বছর দেশটাকে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করেছি? এই ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেন নতুন করে গড়া যায়, সেই সম্ভাবনার দ্বার নিয়ে আমরা কিন্তু মানুষের কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করছি। পেছনে যদি এভাবে ঘোরাঘুরি করে তাহলে আসলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে। আপনারা যদি কথা শুনতে না চান, আমরা কথা বলা বন্ধ করে দিব। আপনারা যদি শিখতে না চান, আমরা আপনাদের শেখানো বন্ধ করে দিব। আমি একটু অনুরোধ করছি, আপনারা পেছনে বসে যাবেন। আর যারা মনে করছেন যে একটু সাফোকেশন লাগছে, তাহলে আমার মনে হয় বাইরে গিয়ে একটু ঘুরে আসলে ভালো হয়, অ্যাটেনশনটা নষ্ট হয়। ভলেন্টিয়ার্সদেরকে অনুরোধ করব সবাইকে একটু বসার ব্যবস্থা করতে। জি, ধন্যবাদ। যেটা বলছিলাম, আমাদের ভেতরে কিছু কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। আমাদের ভিতরে ত্যাগ নিয়ে একটা বিষয় আছে যে আমি আমার দলের জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করেছি, আমি আমার দলের জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করেছি। বিগত 15-16 বছরে আমি মামলা খেয়েছি, আমি পথে প্রান্তরে ঘুমিয়েছি, আমার সন্তান ভালো শিক্ষা পায়নি, আমার ঘরে চাকুরি করার সমর্থ যে ছেলেটা আছে সে যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকুরি সে পায়নি। এই এই কষ্টগুলো আমাদের ভেতরে আছে না? আছে তো। এই কষ্টগুলো থেকে উত্তরণের জন্য আমাদের প্রত্যেককে কিন্তু নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কি? সেই চেষ্টা হচ্ছে যে স্বৈর শাসকের এই ফ্যাসিজমের অবসানের পরে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের জন্য যেই যাত্রা আমরা শুরু করেছি, এই যাত্রার কিন্তু আপনারা প্রত্যেকে এক একজন সৈনিক, আপনারা প্রত্যেকে এক একজন প্রতীক। আপনারা আজকে যারা
এই যে এই কার্ডটা গলায় দিয়ে বসেছেন, আপনারা কিন্তু প্রত্যেকে আজকে এই কর্মশালার ডেলিগেট। আপনাদের মতো অনেক মানুষ কিন্তু চেয়েছিলেন যে আজকে এই কর্মশালায় এসে উপস্থিত হতে, কিন্তু তারা কিন্তু আসতে পারেননি। সিলেক্টিভ মানুষদেরকে এখানে আনা হয়েছে এবং আপনারা আজকে প্রত্যেকে বসে সেই সৌভাগ্য অর্জন করবেন আমাদের সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানের কাছে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং তিনি আপনাদের প্রশ্নের কিন্তু উত্তর দেবেন। এই সৌভাগ্যটা কি সবার হয়েছে আজকে? হয়নি। তাহলে আপনাদের কিন্তু গুরু দায়িত্ব হচ্ছে যে আজকে আপনারা এই 31 দফা সংক্রান্ত যা যা শুনলেন, যা যা এখান থেকে শিখবেন, প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের মতো করে আপনাদের যে পরিসরটি আছে, আপনাদের যে অনুসারী আছে, আপনাদের যে এলাকা আছে, তাদেরকে গিয়ে তাদের কাছে পৌঁছে দিয়ে জানাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে, যদি ভবিষ্যতে জনগণের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমার যে সন্তান যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, সেই সন্তানকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। আমার যে সন্তান সুশিক্ষা পায়নি, সেই সন্তানের জন্য একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। আমরা যারা এখন দিন আনি দিন খাই, দিনের খাবারটা ঠিক মতো জোগাড় করতে পারি না, সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আমাদের নিজের ক্রয় সীমার মধ্যে নিয়ে এসে দিতে পারবে। এই হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা যদি এই বিষয়গুলো শিখে বাইরে যেতে না পারেন, তাহলে কিন্তু আমরা যে কষ্ট করে আপনাদের কাছে এসেছি এবং আপনারা কষ্ট করে এগুলো শুনছেন, সেই জায়গাটা কিন্তু আসলে আজকের কষ্টগুলো সবারই বৃথা হয়ে যাবে। আমরা এই কাজগুলো করতে চাই। সবার আগে তার জন্য আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা যেই 31 দফা নিয়ে বসেছি, কাজ করছি, গবেষণা করছি, এই 31 দফা আসলেও বাংলাদেশের ভবিষ্যৎ, এই বাংলাদেশের যে কপাল যেটা বলি আমরা, এই কপাল পরিবর্তনের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। আমরা সবাইকে সেটা বিশ্বাস করি। আমরা সবাইকে বিশ্বাস করি যে এই 31 দফা নিয়ে যদি আমরা মানুষের কাছে যাই, তাহলে আমরা মানুষের সমর্থন অর্জন করতে পারবো। আমরা কে কে বিশ্বাস করি না দেখি তো, হাত তুলি একটু। বিশ্বাস করি না কে কে? আমরা বিশ্বাস করি না কে কে? কেউ না। আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু শুধু বিশ্বাস করলেই হবে না, আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক একজন 31 দফার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব, দূত হিসেবে কাজ করব। ওই যে আমরা দেখেছি না, লাক্সের যেই বিজ্ঞাপন দেখতাম, তারপরে কোকাকোলার বিজ্ঞাপন দেখতাম, সেই বিজ্ঞাপন দেখে দেখে যেই প্রোডাক্টের বিজ্ঞাপন, সেই প্রোডাক্টের বিক্রি বেড়ে যেত হু হু করে। আজকে আপনারা যখন 31 দফার বিজ্ঞাপন করবেন মানুষের কাছে গিয়ে, জনগণের কাছে গিয়ে, যার জন্য যেটা প্রযোজ্য, তাকে সেটা গিয়ে বলবেন তোমার জন্য এই উপকার করার জন্য বিএনপি কিন্তু তোমার সামনে দফা নিয়ে এসেছে, তখন কিন্তু আপনার এই 31 দফার বিক্রিটা বেড়ে যাবে, মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে। সো আপনাদেরকে একটু মনোযোগ নিয়ে বিষয়গুলো বুঝতে হবে, জানতে হবে। পাভেল ভাই বলেছেন যে আপনারা আজকে, কালকে, পরশু 3 বার জিনিসটা পড়বেন, পড়ে শুধু নিজের ভেতরে রাখবেন না, জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা বিশ্বাস করি যে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রচেষ্টাগুলো কিছু না, আপনাকে সবসময় মহাসমাবেশ ডাকতে হবে না। আপনি যে চায়ের দোকানে বসছেন, সেই চায়ের দোকানে যে আড্ডাটা হয়, বাংলাদেশের রাজনীতি কিন্তু সেখান থেকে সব থেকে বেশি পরিচালিত হয়। সেই চায়ের দোকানে বসে আপনি 31 দফার সেই বিষয়টা নিয়ে আলোচনা করেন। সেখানে যদি একজন কৃষক বসে থাকেন, সেই কৃষককে আপনি জানান যে ভবিষ্যতে ধানের দাম কিভাবে কৃষকের ন্যায্য মূল্য শেষ পাবে। আপনি তাকে বোঝান যে তার ধান চাষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বিএনপি কোন কোন প্রক্রিয়া নিয়ে আসবে, যাতে করে সে তার ধানটাকে আরো অনেক বেশি উন্নত জাতের ধান উৎপাদন করতে পারবে। আপনারা এই বিষয়গুলো আপনাদের পরিমণ্ডলে আলোচনা করবেন। আমাদের এখানে আরো অনেক ভালো ভালো বক্তা আছেন। সব থেকে বড় যিনি এখানে বসে আছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, ব্যারিস্টার রুবিন ফারহানা। উনি যেই বক্তব্যগুলো দেবেন, সেই বক্তব্যগুলো শোনার পরে আমার বক্তব্য শোনার আপনাদের আর কোনো আগ্রহ থাকবে না, জন্য আমি আজকে আগেই বক্তব্য দিয়ে ফেলেছি। এবং আমি আশা করব আপনারা অত্যন্ত মনোযোগের সাথে তার কথাগুলো শুনবেন। আমাদের এখানে খোকন আছে আমাদের ছাত্র দলের, সেও খুব ভালো কথা বলে, তার কথাগুলো শুনবেন। আমাদের হেলাল ভাই আছেন, মোর্শেদ ভাই আছেন,
শুধু একটা কথা আমরা বলি, আমরা ঢাকা থেকে বেশ কিছু টিম পুরো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি শুধু এই 31 দফাটাকে মার্কেটিং করার জন্য। 31 দফার যে মেসেজটা আছে, যে তথ্যটা আছে, এটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের পক্ষে সম্ভব না যে আমরা আপনাদের ঘরে ঘরে, গ্রামে গঞ্জে গিয়ে এই কথাগুলো বলবো। সেজন্য আপনাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা নিজেরা একা একজন তারেক রহমান হয়ে এই 31 দফা নিয়ে মানুষের কাছে যাবেন, মানুষকে বোঝাবেন যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তুমি একজন ইউনিট, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তুমি একজন দক্ষ সৈনিক, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য তোমরা একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল আপনার চমৎকার উপস্থাপনার জন্য। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এই কর্মশালার অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য AZM রেজওয়ানুল হক, ওনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আখতারুজ্জামান মিয়া, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির মওদুদ হোসেন চৌধুরী পাবেল, আহ্বায়ক মিডিয়া সেল প্রফেসর মোর্শেদ হাসান, আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জেলা নেতৃবৃন্দ। জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই কর্মশালা আমাদের জেলা বিএনপির জন্য অনেক গুরুত্ব বহন করে। যদিও এই কর্মশালায় আমাদের অনেক ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে মনোযোগ সহকারে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান আপনাদের সবাইকে আমাদের মাঝখানে লাঞ্চ ব্রেক আছে, এই ব্রেকের পরে আপনারা এই হল ছেড়ে কেউ যাবেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রশ্ন উত্তর পর্ব আছে, এই পর্বে আপনারা অংশগ্রহণ করবেন। আজকের এই কর্মশালায় কেন্দ্র থেকে যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং জেলা বিএনপির প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মুরাদ ভাই। এখন এই ছবি তোলা বাদ দাও না ভাইয়া, প্লিজ। আপনারা হচ্ছে কি ওনাদের সবাই যখন কেউ দাঁড়ান একজন কথা বলার সময়, তখন দৃষ্টিটা নষ্ট হয়ে যায়।
এখন আপনাদের সামনে আলোচনায় অংশ নেবেন আপনাদের সকলের প্রিয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক মাননীয় সংসদ সদস্য ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে সুবক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা এখন আপনাদের সামনে আলোচনায় অংশ নেবেন। আচ্ছা, ওনারা ক্যামেরাটা রেখে বসে পড়বে, একটা মিনিট, একটু একটু হ্যাঁ না, তারপর ওই যে পিছনে ওনাকে দেখবে, বুঝছেন? আপনারা একটু এলইডি দেখেন এখন, তারপরে ওনার বসে পড়বেন। আপা এখন আপনাদের সামনে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় দিনাজপুরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন এটা আর জিজ্ঞেস করব না, আমি নিজেই টের পাচ্ছি আমরা সবাই কেমন আছি। কিন্তু তারপরেও একটা দিন আমরা একটু কষ্ট করি। গত 3 দিন কিন্তু আমরা উত্তরাঞ্চলে প্রথমে গাইবান্ধা দিয়ে শুরু করেছি। গাইবান্ধায় আমরা 31 দফার এই আলোচনা সভা, পরের দিন সকালে উঠেই না সেই রাতেই আবার চলে গেছি রংপুর। পরদিন গতকাল সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত রংপুরের 31 দফার আলোচনা। আজকে আমরা এসেছি আপনাদের কাছে। আপনারা এই একটি দিন আমাদেরকে একটু দিন, আপনারা একটু ধৈর্য ধরুন। আশা করি আপনারা যখন বাড়িতে ফিরবেন তখন তো সবাই জিজ্ঞেস করবে না যে কি হলো, কি আলোচনা হলো, কি বুঝলা, কি শিখলা, এটা নাকি কর্মশালা, আলোচনা সভা, কি কি আলোচনা হলো। তখন আপনারা যাতে তাদেরকে বলতে পারেন, সেজন্যই আজকে একটু আমাদেরকে সবাইকেই কষ্ট করে ধৈর্য ধরতে হবে। আমি কিন্তু সব সময় বলি, কিন্তু আজকে আমি বলবো না, আমি আজকে শুনবো। আজকে আপনাদেরকে একটু কথা বলতে হবে। কে রাজি? একটু কথা বলতে হবে। আমি সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, যেটার উত্তর সবাই জানে। বাংলাদেশে মানুষকে তখন 7.5 কোটি মানুষ ছিল। সেই 7.5 কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালালো 1971 সালে, তখন কে দায়িত্ব নিয়ে বলেছিল, এই 7.5 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলেছিল উই রিভল্ট? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের জন্মের পর যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, কারো আর রাজনীতি করার কোনো ক্ষমতা নাই, ভিন্ন মত লালন করবার, ভিন্ন মতে কথা বলবার কোনো অধিকার নাই, সকল দল এক দলে পরিণত হলো। সেই অবস্থা থেকে বাংলাদেশে আবারও সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার কার হাত ধরে ফিরে আসলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে 74 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, আপনারা জানেন? আমার সামনে যেই মুরব্বীরা বসে আছেন আপনারা তো নিশ্চয়ই জানেন, কিন্তু আমার ছোট ভাইরা যারা একটু পেছনে বসে আছে, জানেন 74-এর দুর্ভিক্ষের কথা? আমার ভাই পাভেল ভাই বলে গেলেন যে বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ করেছিল। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে গার্মেন্ট শিল্প কে শুরু করলেন? বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে বাংলাদেশের রেমিটেন্সের বন্যা
কার হাত ধরে আসলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষিতে বিপ্লব ঘটালেন কে? এইবার বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কার হাত ধরে এসছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে নারীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ কার সময় পেয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিলা হিসেবে প্রথম নিয়োগ কার হাত ধরে হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমার মাকে উনি নিয়োগ দিয়েছিলেন। বাংলাদেশে পিএসসি চেয়ারম্যান মহিলা কার হাত ধরে? সুতরাং বাংলাদেশে যতগুলো পরিবর্তন, শুভ পরিবর্তন, ভালো পরিবর্তন, মানুষের কল্যাণ পরিবর্তন, বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন কাদের হাত ধরে এসছে? জিয়া পরিবার এবং বিএনপির হাত ধরে এসছে। আমরা যখন বলি আমরা বিএনপির কর্মী, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে, ঠিক না? ঠিক না? আওয়ামী লীগের আমল এক একজনের নামে 100, 200, 300 মামলা, আসামি জানেও না কয়টা মামলা। গুম হয়ে গেছে আমার ভাইয়েরা, রাতে এলাকায় ঢুকতে পারে নাই, স্ত্রী সন্তানের মুখ দেখে নাই মাসের পর মাস। অনেক আছে না, বড় বড় কথা বলে, গিরগিটির মতন রং পাল্টিয়ে। কারা কারা ছিল? কে? আজকে তো আপনারা বলবেন কারা ছিল। নামের দরকার নাই, দলগুলাকে আমরা চিনি তো, আমরা চিনি। আমাদের কোন কর্মী দেখাতে পারবেন জীবন দিছে, নখ তুলে ফেলছে, হাত ভেঙে ফেলছে, কারাগারে নিয়ে গেছে, গুম করছে, মাকে মেরে ফেলছে, দল বদলায় অন্য দলের নাম করে লুকায় লুকায় চুপে চুপে টিকে ছিল? বিএনপি মুনাফেকের দল না, বিএনপি বেঈমানের দল না, বিএনপি সুবিধাবাদের দল না। এই কথাটা মাথার ভিতরে ঢুকায় ফেলবেন। ভবিষ্যতে যদি কেউ কোনো প্রশ্ন করে শুধু জিজ্ঞেস করবেন 15 বছর কই ছিলেন? বিএনপির কর্মীরা রক্ত দিয়েছে, বিএনপির কর্মীরা জেল খেটেছে, বিএনপির কর্মীরা গুম হয়েছে, তাদের নখ তুলে ফেলা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি আপোষ করেছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদের নাম বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই রকম নির্যাতন, এই রকম কষ্ট বাংলাদেশে আর কোন রাজনীতিবিদ এত লম্বা সময়ের জন্য করে নাই। সুতরাং বিএনপি চাইলে 14 সালের নির্বাচনে যাইতে পারতো না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে বিরোধী দলের নেতা হতে পারতো না পাতানো নির্বাচনে? 24-এ পারতো না? গেছে বিএনপি? বিএনপি বলেছে আমরা নির্বাচন তেমন চাই যেমন নির্বাচন হলো সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, তাই না? এখনো কি সেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে? নির্বাচন নিয়ে টালবাহানা দেখেন না? কখনো বলে ডিসেম্বর, কখনো বলে ফেব্রুয়ারি, কখনো বলে জুন। খেয়াল করেছেন? ডিসেম্বর থেকে কোন মাসের মধ্যে নির্বাচন বলে? জুন। আর তো 6 মাস, আমরা কোনটা ধরবো? ডিসেম্বর ধরবো?
জানুয়ারি ধরবো, ফেব্রুয়ারি, কোনটা ধরবো আমরা তো বুঝি না। আমরা যারা নির্বাচন করব ইনশাআল্লাহ, আপনারা যারা নির্বাচন করবেন, নির্বাচনের প্রস্তুতি নেবেন, নির্বাচনী সভা সমাবেশ করবেন, মানুষের দরজায় দরজায় যাবেন, আমাদের একটা কর্ম পরিকল্পনা থাকতে হবে না? আপনারা তো যারা সরকারে এখন আছে, ওনারা তো কোনোদিন নির্বাচন করে নাই, ভবিষ্যতেও নির্বাচন করবে না। সুতরাং তারা কি করে বুঝবে যে 6 মাসের ডেট দিয়ে নির্বাচনের রোডম্যাপ হয় না? প্রিয় ভাইরা আমার, অনেক রকম ষড়যন্ত্র। বলা হয় এই জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেটেই নাকি এই সরকার 5 বছর চলতে পারে। আপনারা বলেন তো, এই সরকার কি 5 বছর চলতে পারে? 2 বছর চলতে পারে? এই সরকারের এই মুহূর্তে কি করা দরকার আপনারা বলেন, আমি বলবো না। নির্বাচন, নির্বাচন, নির্বাচন। কেন নির্বাচনের এত দরকার? কেন বলেন? কেন পারে না? গুড, বিদেশি বিনিয়োগ আসবে না, অর্থাৎ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। 2, আর কেউ উনি বললেন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আর কেউ বলবেন আর কি সমস্যা হতে পারে? কর্মসংস্থান কমে যাবে। যখন বিনিয়োগ আসবে না, দেশের মধ্যে বিনিয়োগ হবে না, তখন চাকরি তৈরি হবে না, বেকারের সংখ্যা বাড়বে। আর কেউ? সাস্টেইনেবল ডেমোক্রেসি থাকবে না, একটা গতিশীল এবং স্থায়ী স্থিতিশীল গণতন্ত্র যেটাকে বলা হয়, মানুষের ভোট ছাড়া সেটা থাকবে না। আরো সমস্যা আরো আছে, বলেন? অ্যাবসলিউটলি। সামাজিক অস্থিরতা তৈরি হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হবে। বলেন? কেউ মাইক নিয়ে যান। হ্যাঁ, মাইক নিয়ে যান আরাফাত। দুর্নীতি বেশি হবে। আজকে নিউজ এসছে 2 জন উপদেষ্টা পিএস এপিএস 400 কোটি টাকার তদবির বাণিজ্য করে ফেলছে। কি মাশাআল্লাহ না? আরেকজন উপদেষ্টার বাবা ঠিকাদারির লাইসেন্স নিছে। বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো নির্বাচন যত পিছায় তত মজা, যত পিছায় তত মজা, নাকি? আর কি সমস্যা বলেন? দারুণ বলেছেন। অর্থনৈতিক সমস্যা, বেকারত্বের সমস্যা, সামাজিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্যা, হাত তুলেছেন। বলেন? খুনি, ডাকাতি, মাদক, অ্যাবসলিউটলি। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতো কাজ করবে না। বলেন বলেন আপা, বলেন? সমাজে মাদক দ্রব্য বেশি হবে এবং কেউ কারো কন্ট্রোল থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কাজ হচ্ছে নির্বাচন দেওয়া এবং সংসদে একটা জনপ্রতিনিধি বসা, তাকে বলে জনগণের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এবং জনগণ ছাড়া এ দেশ চলতে পারে না, এবং জনগণের পাশে প্রধানমন্ত্রী ছাড়া এ দেশ চলা সম্ভব নয়। তাই আমরা মনে করি আমাদের শিগগিরই নির্বাচন হওয়া উচিত এবং সমাজকে রক্ষা করা উচিত। জি আপা, আপা বসেন। একদম আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করবে না। কেন করবে না? কেন করবে না আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ? আপনারা বলবেন। নৈরাজ্য সৃষ্টি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হবে। অ্যাবসলিউটলি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে যে এই সরকার, তাদের কোনো জনভিত্তি নাই। তারা জানে এই সরকার আজকে আছে কালকে নাই। সেই কারণে গত 8 মাস হয়ে গেল এখন কি পুলিশ কাজ করতে চায় না। যেই পুলিশ আপনাদের অধীনে 8 মাসে কাজ না করে, সেই পুলিশ আপনাদের অধীনে আরো আগামী যত বছরই আপনারা কল্পনা করেন, স্বপ্নে দেখেন, কাজ কিন্তু করবে না।
দলীয় সরকারের সুবিধা হচ্ছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলীয় সরকারের একটা ভিত্তি থাকে, একটা জবাবদিহিতা থাকে, একটা স্বচ্ছতা থাকে। এই সরকার বা অনির্বাচিত সরকারের সেটা থাকে না। আর একটা কথা, এই সরকারের ভিত্তিটা কি? এই সরকার কিসের উপরে এসছে আপনারা জানেন? সুপ্রিম কোর্টের একটা আদেশের বলে এই সরকার অন্তর্বর্তী বা মধ্যবর্তী সময়ের জন্য এসছে, ঠিক কিনা? সেই সুপ্রিম কোর্টের অর্ডারটা আমি দেখেছি, আমি একজন আইনজীবী, আমি সেই অর্ডার দেখেছি, আমি অর্ডার পড়েছি। বলা হচ্ছে যে এই সরকারটি সাময়িক ভাবে দৈনন্দিন যেই রুটিন ওয়ার্ক সেটা করবার জন্য একটা এমার্জেন্সি বা জরুরি অবস্থার মধ্যে এই সরকারটি দায়িত্ব নিয়েছে। অর্থাৎ এই সরকারের ক্ষমতা এবং এই সরকারের কাজের চৌহদ্দি, কতটুকু কাজ তারা করতে পারবে, এটা কিন্তু খুবই লিমিটেড, খুবই সীমাবদ্ধ। সুতরাং চাইলেই আপনি সব রাষ্ট্রের সিদ্ধান্ত নেবেন, সকল কূটনৈতিক সিদ্ধান্ত নেবেন, সকল রকম দলের ব্যাপারে আপনি আপনার সিদ্ধান্ত দেবেন, সেই ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্ট এই সরকারকে দেয় নাই। এই সরকার কেবলমাত্র দুটি নির্বাচিত সরকার বা দুটি রাজনৈতিক সরকারের মধ্যবর্তী বা অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। দেখুন, বিএনপি গত 17 বছর বাংলাদেশের মানুষের পালস বলে না, রোগীর নারী দেখে না, নারী, ওই নারী টিপে টিপে বিএনপি কিন্তু জনগণ যা চায় তাই করেছে। জনগণ যা বলতে চায় আমরা তাই বলেছি। নাহলে আমাকে কেন আপনারা এত ভালোবাসবেন বলেন তো? বাড়ি হইলো সেই বানবাইয়া, আমি হলাম বানবাইয়ের মাইয়া, আর এটা হইলো দিনাজপুর। কিন্তু আপনাদের যখন আপনারা, আমি উঠে দাঁড়াই, আপনারা যখন খুশি হন, এই ভালোবাসা কেন? এই ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। এবং আমরা যেহেতু 17 বছর একমাত্র রাজনৈতিক দল যারা মানুষের জন্য রাজনীতি করেছি, মানুষের জন্য মার খেয়েছি, মানুষের জন্য জেল খেটেছি, মানুষের জন্য রক্ত দিয়েছি, ঠিক কি ঠিক না? সুতরাং মানুষ এখন চায় একটা স্থিতিশীল সরকার, জবাবদিহিতামূলক সরকার, নির্বাচিত সরকার, নিজেদের ক্ষমতা, নিজেদের পছন্দ, নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করে যেই সরকারকে আনা যায় সেই সরকার, ঠিক না ঠিক না? সো বাংলাদেশের মানুষের এই নারীর বিষয়টা আমি অনুরোধ করব, যারা সরকারে আছেন আপনারা বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ধৈর্যশীল। কি আমরা ধৈর্যশীল না? কিন্তু যখন আমাদের অধিকারের উপর আঘাত আসে, কিভাবে জবাব দিতে হয় সেটা 52 ভাষা আন্দোলনে আমরা দেখিয়েছি, 69-এর গণ অভ্যুত্থানে আমরা দেখিয়েছি, 71-এর মুক্তিযুদ্ধে আমরা দেখিয়েছি, 90-এর গণ অভ্যুত্থানে আমরা দেখিয়েছি, এবং 24-এর যেই 5ই অগস্টের গণ অভ্যুত্থান সেখানেও আমরা দেখিয়েছি। আর একটা কথা বললে বড় বেজার হয়। গরম ভাতে কারা বেজার হয় বলেন তো? বিলাই বেজার হয় নাকি? গরম ভাতে বিলাই বেজার, হায় হায়। যখনই বলি বাবারা, ভাইয়েরা, বোনেরা, 36 দিনে এত বড় অভ্যুত্থান হয় না রে বাবা, হয়। এর পটভূমি আমাদের আপনাদের শ্রমে, ঘামে, রক্তে তারপরে তৈরি হয়েছে, তাই না? এই 36 দিনের যেই গণ অভ্যুত্থানের কথা তারা বলে, সেখানে আপনার অবদান নাই?
আমার অবদান নাই, টুকু ভাইয়ের অবদান নাই, পাবেল ভাইয়ের অবদান নাই, হেলাল ভাইয়ের অবদান নাই, খোকনের অবদান নাই, কার অবদান নাই? আমাদের সবার অবদান আছে। আমরা কেউ মাঠে মার খেয়েছি, জেলখানায় থেকেছি, কেউ গুম হয়ে গেছে। আমার মতো মানুষ প্রতি রাতে 12টা 1টা পর্যন্ত, এই যে আমার মিডিয়ার ভাইরা আমার সামনে বসে আছেন, আপনাদের চ্যানেলগুলোতে গিয়ে 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 আমরা কথা বলিনি? জীবনের ঝুঁকি নেই না? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমার বিরুদ্ধে 10টা মামলা, খুনের মামলা আছে 2টা। আমারে দেখলে মনে হয় আমি খুন করতে পারি? এইরকমই সব ভুয়া কাজ কারবার হয়েছে। সো আমি বলবো, মাথায় রাখবেন, বিএনপি এটা ছাত্র জনতার অভ্যুত্থান বলি। ছাত্রদের মধ্যে ছাত্র দল ছিল না, যুব দল ছিল না, স্বেচ্ছাসেবক দল ছিল না, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্য দল ছিল না, এরা সবাই ছিল। এরা যখন পিছে থেকে সরে গেছে, তখন মঞ্চে 7টা ক্যামেরা, এর বাইরে আর কে কথা বুঝেন? রিয়েলিটি মাইনে নেন। আপনাদের 12টা বাজে গেছে, এই রিয়েলিটিটা মাইনে নেন। হ্যাঁ, আমার দল, আপনাদের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা সকল মত, সকল পথের মানুষের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করি। আমরা 10 মত মিলে একমত হওয়ার ব্যাপারে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, আমি আপনার মতের সাথে দ্বিমত করতেই পারি, কিন্তু আপনি যাতে শান্তিতে আপনার মত প্রকাশ করতে পারেন, সেই জন্য দরকার হয় আমি আমার জীবন দিব। ঠিক কি ঠিক না? আসুক নতুন দল, আমরা চাই, কি চাই না? আসুক, আসুক, কিন্তু রাজনীতির স্বচ্ছ পথে আসেন। 8 মাসে পিএস এর 400 কোটি টাকা যদি হয়ে যায়, গ্রামীণ পরিবার, সাধারণ গ্রামের পরিবার থেকে আসবার পরে নিজেই বলে পকেটে আমার দিনে চলার টাকা নাই। ছাত্রলীগ করছি কারণ হলে জায়গা না হইলে আমার পড়াশোনা হইতো না। আপনি যদি বলেন আপনি জমিদারের নাতি, ভালো হয়? ভালো হয় না রে বাবা। এই কথাগুলো একটু বোঝেন, গণমানুষের সাথে মেশেন, গণমানুষের মনের কথা বোঝেন, নিশ্চয়ই আপনাদের দলও বাংলাদেশের রাজনীতি করবে। আমি সকলেরই সফলতা কামনা করি। আমাদের মধ্যে ওইসব হিংসা নাই, আমরা আওয়ামী লীগ না যে সব আমরা বাইরে আর কেউ থাকবে না। আমরা কি এরকম? আমরা এরকম না, এই রাজনীতিতে আমরা বিশ্বাসও করি না। আমি আজকে 31 দফা নিয়ে কোনো ভারী ভারী কথা বলবো না, বলিও নাই। আমার ভাই পাবেল ভাই উনি অসাধারণ বলেছেন। আমি জানি এইরকম একটা মানে গরমের মধ্যে প্রখর রোদে আমরা এসি নাই, এরকম একটা জায়গায় বসে মনোযোগ সহকারে শোনাটাও কিন্তু একটা কষ্টের কাজ। এই কাজটি আপনারা করেছেন। আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা চাইছি, কারণ আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে, আপনার উপজেলায়, আপনার জেলায়, আপনার বিভাগে আপনি কিন্তু বিএনপি, আপনি কিন্তু জনাব তারেক রহমান, আপনি কিন্তু বিএনপির পোস্টার। সুতরাং আপনাকে দেখে যেন আর যারা বাকি আছে তারাও আমাদের পরিবারের সদস্য হয়ে যায় ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের এরপরে যখন দেখা হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশে দেখা হবে, একটা ভোটের অধিকারের বাংলাদেশ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে দেখা হবে, এবং ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ভোটে এবং আপনাদের হাত ধরে আমরা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা।
সবাই একটু তালি দিয়ে ওনাকে উৎসাহিত করবেন। উনি দীর্ঘদিন ধরে সংসদে বলেন, রাজপথে বলেন, টেলিভিশন টক শোতে বলেন, আমাদের দলের জন্য অনেক কষ্ট করছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে যাদের সাথে আমরা লড়াই করেছি, আমার প্রিয় ভাই জনাব ফজলুর রহমান খোকন আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা, আমরা বিরতিতে যখন যাব আপনারা সবাই এখানে বসবেন। এর মধ্যে আপনাদের লাঞ্চের প্যাকেট দেওয়া হবে, খাওয়ার পরে প্যাকেটটা আপনাদের হাতে রাখবেন, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছ থেকে প্যাকেটটি নিয়ে নেবেন। দয়া করে নামাজ এবং লাঞ্চের বিরতির সময় আপনারা আবার যেই চেয়ারে বসছিলেন সেই চেয়ারেই আবার এসে বসবেন। এখন পর্যন্ত যেরকম আপনারা বসে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। সেকেন্ড হাফে আমাদের আলোচনা আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আপনারা নিশ্চয়ই খুশি হবেন। যাওয়ার আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আপনাদের কাছে যে বুকলেট, একটা প্যাডও দেওয়া আছে, প্যাডের মধ্যে আপনারা যেই প্রশ্নটি করতে চান প্রশ্নটি লিখে আমাদের কাছে দিবেন। বিরতির পর আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখে দিবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নন্দিত সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ এই দিনাজপুর জেলায় আমাদের রাষ্ট্র কাঠামো মেরামত, 31 দফা এবং জনসম্পৃক্তি শীর্ষক আজকের কর্মশালা। আমাদের আজকের কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের কর্মশালার সংগ্রামী সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় দুলাল ভাই। উপস্থিত রয়েছেন আজকের কর্মশালার প্রধান প্রশিক্ষক, বিএনপির মিডিয়া সেলের সংগ্রামী আহ্বায়ক মওজুদ হোসেন আলমগীর পাবেল ভাই। উপস্থিত রয়েছেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত রয়েছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজাদলের সংগ্রামী আহ্বায়ক মোর্শেদ হাসান খান। উপস্থিত রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। উপস্থিত রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত গরম উপেক্ষা করে আপনারা যারা শ্রোতার আসনে বসে আছেন অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন, কথা শুনছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, একজন প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলের প্রাণ। প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীর একটি রাজনৈতিক দলের প্রাণ। আজকে দিনাজপুর জেলায় আমাদের কর্মশালা, আপনারা বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের কর্মশালায় এসেছেন। ইতিমধ্যে আমাদের এই প্রশিক্ষণ টিমের প্রধান প্রশিক্ষক আমাদের সবার শ্রদ্ধেয় পাবেল ভাই, উনি আপনাদেরকে ব্রিফ করেছেন। 31 দফার প্রতিটি দফা উনি অত্যন্ত স্পষ্টভাবে আপনাদের সামনে ব্রিফ করেছেন এবং আমার কাছে মনে হয় আপনারা এই বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। কিন্তু আপনাদের দায়িত্ব এখানে শেষ না। প্রশিক্ষণ পাঠানোর কোনো বিষয় সম্পর্কে হাতে কলমে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে, আমাদের বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটানো। আমরা জানি দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার সময়ে আমরা
রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, অনেক রক্ত ঝরেছে আমাদের, আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা যদি মনে করে থাকি যে আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম শেষ হয়েছে, তাহলে আমরা ভুল করব। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা বিগত 17 বছর যে লড়াই করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সেটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখনো বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। সুতরাং বলতে চাই, আমাদের জন্য আগামীতে সবচেয়ে বড় লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে, এবং সেটি হচ্ছে ভোটের লড়াই। এবং সেই ভোটের মাঠে, সেই ভোটের লড়াই আমাদের একমাত্র অস্ত্র হবে এই 31 দফা। সুতরাং এই 31 দফার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আপনাদের সবাইকে একটি ফাইল দেওয়া হয়েছে, সেই ফাইলে একটি লিফলেট রয়েছে এবং একটি পুস্তিকা রয়েছে, যেখানে 31 দফা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আপনারা দয়া করে বাসায় গিয়ে, এই কর্মশালার পরে বাসায় গিয়ে এগুলো দেখবেন এবং এগুলো সুন্দরভাবে আত্মস্থ করার চেষ্টা করবেন। কারণ আপনাদের মূল দায়িত্ব হচ্ছে এই 31 দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। আপনাদের আশেপাশে যেসব নেতাকর্মী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদেরকে 31 দফা সম্পর্কে জানানো, যাতে তারা বুঝতে পারে, জানতে পারে যে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসার পরে বাংলাদেশের জন্য কি করতে চায়, বাংলাদেশের মানুষের জন্য কি করতে চায়। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের সবার নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে নিয়ে কি চিন্তা করছেন, দেশের উন্নয়নের জন্য কি চিন্তা করছেন, সেটি তাদের জন্য জানা অবশ্যই জরুরি। আজকে এখানে আপনারা অনেক কষ্ট করে এসেছেন। গতকালকে আমাদের কর্মশালা ছিল রংপুর জেলায়, সেখানে আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। আজকের কর্মশালাতেও তারেক রহমান সাহেব প্রধান হিসেবে বক্তব্য রাখবেন। গতকাল রংপুরের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান, তিনি তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান। তার মাতা আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে সম্পূর্ণ অন্যায়ভাবে জেলখানে আটকে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে, তিনি তার প্রতিশোধ নিতে চান। তার ভাই আরাফাত রহমান কুকুকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিভিন্ন নির্যাতন করে মৃত্যুর কুলে ঢলে পড়তে বাধ্য করা হয়েছে। দেশ নায়ক তারেক রহমান তার প্রতিশোধ নিতে চান এবং তিনি বলেছেন এই যে 31 দফা আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি প্রতিশোধ নিতে চান। দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতা, তিনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের নৈতিক দায়িত্ব এই 31 দফা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, এই 31 দফার বিভিন্ন বিষয় সম্পর্কে মানুষকে বলা, আমাদের দলকে মানুষের সামনে উপস্থাপন করা, আমাদের নেতা তারেক রহমানকে মানুষের সামনে উপস্থাপন করা। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই বিভিন্ন পদে পদায়িত। যখন আপনারা পদায়িত হয়েছেন, তখন আপনাদের পদ পাওয়ার জন্য অনেকেই প্রতিযোগিতা করেছে, কিন্তু দল মনে করেছে আপনারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, আপনাদের যোগ্যতা রয়েছে, এই বিএনপির নেতৃত্ব আপনাদের হাতে নিরাপদ, আপনারাই বিএনপির প্রতিনিধিত্ব করতে পারবেন, সেই জন্যই দল আপনাদেরকে পদ দিয়েছে। ঠিক তেমনি ভাবে আজকের এই কর্মশালায় আপনাদেরকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে আজকের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য। কারণ দল মনে করে, বিএনপি মনে করে একমাত্র আপনারাই পারবেন এই যে 31 দফার কর্মসূচির বিভিন্ন দফাগুলো রয়েছে, এই দফাগুলো আমরা জনগণের সামনে সঠিকভাবে একমাত্র আপনারাই উপস্থাপন করতে পারবেন। এই জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে। দল যেহেতু আপনাদেরকে পদ দিয়েছে, মর্যাদা দিয়েছে, মান সম্মান দিয়েছে এবং আজকে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে, সেটি হলো এই 31 দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ। আমরা আশা করব আজকের কর্মশালার পরে আপনারা এই 31 দফা সবগুলো দফা আত্মস্থ করে এগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেবেন এবং এই দিনাজপুরের জন্য যে দফাগুলো সবচেয়ে বেশি উপযুক্ত, যে বিষয়গুলো সবচেয়ে বেশি উপযোগী, আপনি যে এলাকায় কথা বলবেন সেই এলাকার জন্য যে মানুষটির সাথে কথা বলতেছেন সেই মানুষটির জন্য কোন দফাগুলো উপযোগী, সেগুলো ভালোভাবে আত্মস্থ করে নিয়ে এগুলো মানুষের সামনে সবচেয়ে বেশি করে উপস্থাপন করবেন। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আজকে প্রধান অতিথি হিসেবে দেশ নায়ক তারেক রহমান উপস্থিত থাকবেন। তিনি আপনাদের সাথে
তিনি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি আপনাদেরকেও প্রশ্ন করবেন এবং আপনারা সেই প্রশ্নের উত্তর দিবেন। এই প্রশ্নোত্তর পর্বটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এবং খুবই ইন্টারেস্টিং মনে হয় দুইটি কারণে। প্রথম কারণটি হচ্ছে এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দলের হাইকমান্ড যেমন দলের আমার একজন সাধারণ কর্মী, দলের যে সবচেয়ে প্রান্তিক কর্মী, সেই কর্মীর সম্পর্কে জানতে পারে, সেই কর্মীর মনোভাব, সেই কর্মী দলের হাইকমান্ড নিয়ে কি ভাবছে, দেশের মানুষ নিয়ে কি ভাবছে, সেই কর্মীর চিন্তা ভাবনা, এগুলো যেমন দলের হাইকমান্ড জানতে পারে, ঠিক তেমনি ভাবে সেই কর্মীটিও আমাদের দলের হাইকমান্ড দল নিয়ে কি ভাবছে, দেশ নিয়ে কি ভাবছে, দেশের মানুষ নিয়ে কি ভাবছে সে সম্পর্কে জানতে পারে। সুতরাং এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দলের সর্বোচ্চ নেতা থেকে দলের প্রান্তিক কর্মী পর্যন্ত সবার মধ্যে একটা মিলন বন্ধন তৈরি হয়, একটি বোঝাপড়া তৈরি হয়। দল কি করতে যাচ্ছে, দলের চিন্তা ভাবনা কি, দলের কর্মীদের চিন্তা ভাবনা কি, সে সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করি, স্পষ্ট ধারণা লাভ করি, যা আমাদের পরবর্তীতে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় কারণটি হচ্ছে দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে এই প্রশ্নোত্তর পর্ব আমাদেরকে একটি বার্তা দেয়। সেই বার্তাটি হচ্ছে আমরা যারা নেতৃস্থানীয় জায়গায় রয়েছে, আমরা যারা দায়িত্বের জায়গায় রয়েছে, আমাদের দলের যে নেতাকর্মী রয়েছে তাদের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, সাধারণ কর্মীদের মতামতের গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমাদেরকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষের কথা শুনতে হবে, তাদের মতামতের গুরুত্ব দিতে হবে এবং সাধারণ মানুষ আমাদের সম্বন্ধে, বিএনপি নেতাকর্মীর সম্বন্ধে কি ভাবছে সেই সম্বন্ধেও আমাদের ধারণা রাখতে হবে। নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা বিএনপি করি। বাংলাদেশে বিএনপি একমাত্র দল যে দলের নেতা কর্মীরা বুক ভরে গর্ব করে বলতে পারে আমি দেশ নায়ক জনাব তারেক রহমানের কর্মী। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নেই যে দলের নেতা করে বলতে পারে আমি অমুকের কর্মী। সুতরাং বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। তারেক রহমান যেভাবে বলবেন বাংলাদেশ সেইভাবে চলবে ইনশাল্লাহ। তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে তার নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের অধীনে আমরা সবাই বাংলাদেশ সকল ধর্ম বর্ণ শ্রেণী, সকল বর্ণের মানুষ, সকল জাতের মানুষ একটি সুখী সমৃদ্ধ সমাজে আমাদের অধিকার সমূহ নিয়ে বসবাস করব, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যারা খাবার বন্টন করছেন সবাই আপনারা এক জায়গায় জটলা বেঁধে আছেন। আপনারা প্রত্যেকটি চেয়ারের সামনে, রোয়ের সামনে একজন করে থাকেন। আমাদের খোকন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা অনেকে বুঝতে পারেননি। আপনাদেরকে অনুরোধ করব খাবারের প্যাকেটটি দিনাজপুর জেলার যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছেন আপনারা খাবারগুলি একটু বন্টন করবেন। আর দিনাজপুর জেলার যারা আছেন, জেলার বাহিরে যারা আছেন তাদেরকে আগে খাবার দিয়ে তারপর আপনারা খাবেন। বাহিরের থানাগুলো থেকে যারা এসছেন তাদেরকে আগে খাবার দিয়ে তারপরে শহরে আপনারা যারা আছেন আপনারা খাবেন। আপনি বলবেন না, একটু খাবারটা শেষে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে খাবার দেওয়ার পর যারা খাবার খাবেন, খাওয়ার পর প্যাকেটটি হাতে রাখবেন। আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আপনাদের কাছ থেকে খাবারের প্যাকেটটি নিয়ে নেবেন। গত খুনি হাসিনা সারা বাংলাদেশকে
শুধু উন্নয়নের গল্প শুনিয়েছেন। আমরা এই দিনাজপুরে আসার পর দেখতে পেলাম এই দিনাজপুরের যে রাস্তাঘাটের অবস্থা সেগুলো শুধুই গল্প ছিল। সবচেয়ে অবহেলিত জেলাগুলোর একটি হচ্ছে দিনাজপুর, এবং যার পুরস্কার আমরা দেখলাম কয়েকজনকে বলতে, এখানে কি এমপি ছিলেন, একজন হুইপ ছিলেন, তার বাসায় একটা ইট পর্যন্ত নাই। তো যে যেই রকম করবেন তাকে সেই রকমই পুরস্কার পেতে হবে। আজকে দিনাজপুরের এই প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দিনাজপুরে বহুবার এসেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনাজপুরের মাটিতে বড় হয়েছেন। তাই আপনাদেরকে শৃঙ্খলা মেনে আজকের এই কর্মশালা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। দিনাজপুরবাসী অত্যন্ত ধৈর্যশীল, আমরা জানি। আপনারা আপনাদের ধৈর্যের পরিচয় দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তৃতা শুনে তারপরে এখান থেকে সুশৃঙ্খলভাবে আপনারা যাবেন। আর আমি আগেই বলেছি, আপনাদের কাছে যে প্যাড দেওয়া আছে 31 দফার মধ্যে আপনারা প্রশ্নগুলো লিখে আমাদের কাছে দিবেন। 31 দফার মধ্যে আপনাদের প্রশ্নগুলো লিখে 31 দফার মধ্যে আপনারা প্রশ্নগুলি লিখে আমাদের কাছে দিবেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় আপনাদের প্রশ্নগুলির উত্তর দিবেন। দয়া করে কেউ প্রশ্নের মধ্যে কোনো সাংগঠনিক বিষয় বা নিজেদের ব্যক্তিগত দলীয় কোনো বিষয় লিখবেন না। 31 দফার মধ্যে কোন বিষয়টি আপনার উল্লেখ করা দরকার আছে বা কোন বিষয়টি দিলে ভালো হতো 31 দফার মধ্যে আপনারা সেটি উল্লেখ করবেন। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে হাসিনা মুক্ত করেছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি। এই গণ অভ্যুত্থানেও আমাদের অনেক ছাত্র ভাইদেরকে আমরা হারিয়েছি। তাই সকলের এই কষ্টের ফল আমরা যেন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে পেরেছি সেই গণতন্ত্র যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদেরকে এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কিছু প্রতিপক্ষ আছে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তারা ফায়দা হাসিল করতে চাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনা কারণে আমাদেরকে নানানভাবে কটূক্তি করা হচ্ছে। যেই ঘটনাটি ঘটেনি সেটি আমাদের উপর দায় চাপিয়ে আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আপনারা এই বিষয়গুলোকে সতর্ক থাকবেন। আমাদের মধ্যে বিএনপি একটি বিরাট পরিবার। এই পরিবার বড় পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, তার মানে এই না আমরা একজন আরেকজনের জন্য ফেসবুকে নানানভাবে আজে বাজে লিখবো। এগুলি আওয়ামী লীগের দোসররা, আমাদের যারা প্রতিপক্ষ আছে, গাপটি মেরে থাকা কিছু দল আমাদের মধ্যে ঢুকে আমাদের সম্মান নষ্ট করার জন্য তারা প্রতিনিয়ত ব্যস্ত আছে। আপনাদেরকেও সজাগ থাকতে হবে। বিশেষ করে আজকে এই যে মিডিয়া সেল আমাদের এই প্রোগ্রামটি লাইভ করছে, সবাই এই মিডিয়া সেলের প্রোগ্রামটি শেয়ার করবেন। আমরা নিজেদের যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজগুলোকে আমরা শেয়ার করব, লাইক দিব। আমাদের লক্ষ কোটি সমর্থক আছে, অথচ আমাদের নেতা জনাব তারেক রহমান যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন প্রতিনিয়ত, এগুলি আমরা অনেকে শেয়ার করছি না, মানুষকে জানাচ্ছি না। অথচ আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের জনসমর্থন নাই, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করে তাদেরকে একটি বড় দল হিসেবে জনগণের দল হিসেবে তারা ব্যস্ত আছেন দেখানোর জন্য। আমরা বিশ্বাস করি আপনারা যেভাবে দীর্ঘদিন লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশকে মুক্ত করেছেন, অনেক উৎসব গিয়েছে, নিজের পরিবারের সাথে আপনারা ঈদ করতে পারেননি, পরিবারের বাবা মা স্বজনরা কেউ মারা গেলে আপনারা জানাজায় অংশ নিতে পারেননি, নিজের ভাই বোন আত্মীয় স্বজনদের পারিবারিক অনেক কাজে আপনারা যেতে পারেননি। খুনি হাসিনা এমন অবস্থা করেছিল বাংলাদেশকে, আমাদের দলের নেতা কর্মীদেরকে তারা প্রতিপক্ষ বানিয়েছিল। নিজেদের লোক নিয়োগ করে খুনি হাসিনা চেয়েছিল বাংলাদেশে আজীবন ক্ষমতায় থাকতে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি, তাকে যেতে হয়েছে। আমরা দিনের পর দিন বিভিন্ন সভা সমাবেশে বলেছি হাসিনা থাকতে পারবে না। হয়তো আওয়ামী লীগের নেতা কর্মীরা শেখ হাসিনার কথায় বুঝতে পেরেছিল তারা ক্ষমতায় থাকবে,
শেখ হাসিনা ঠিকই বুঝতে পেরেছিলেন সে ক্ষমতায় থাকতে পারবেন না। যাওয়ার আগে সে তার পরিবারের লোকজনকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছিলেন বিদেশে নিরাপদে। তারপরও সে নিজে পালিয়েছে। আমরা আজকে আওয়ামী লীগের লোকদের জন্য কষ্ট হয়। আমরা বারবার বলেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন স্বার্থপর রাজনীতিবিদ। তার স্বার্থ ফুরিয়ে গেলে সে বাংলাদেশের মানুষকে চিনে না। তার বাবাও বাংলাদেশকে স্বাধীনতার সময় এই বাংলাদেশ থেকে সে পালিয়ে গিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের তার বাবার কোনো ভূমিকা ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবনকে হাতের মুঠোয় নিয়ে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। নিজে যুদ্ধ করেছেন, বাংলাদেশকে মুক্ত করেছেন। বিএনপিতে সব যে কয়জন মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশের অন্য কোন দলেও 1% মুক্তিযোদ্ধা নেই। আওয়ামী লীগের মতো একটি দলে একজনও মুক্তিযোদ্ধা নেই। যারা আছেন তারা ভারতে তখন পালিয়ে গিয়েছিলেন, তারা বড় মুখে কোনো কথা বলতে পারেননি। আজকে হাসিনা তার পরিবার নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, অথচ আওয়ামী লীগের যারা বাংলাদেশে থেকে সন্ত্রাসী করেছেন ছাত্রলীগ যুবলীগকে, তাদেরকে আমরা বারবার বলেছিলাম খুনি হাসিনা বাংলাদেশে থাকবে না, তখন তোমাদেরকে দেখার কেউ থাকবে না। আজকে ছাত্রলীগের যুবলীগের নেতারা বাংলাদেশে পালিয়ে আছে, ভয়ে আছে, ঢাকায় গিয়ে এখন অনেকে অটো রিক্সা চালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থাটা কেন হলো? আমরা তো বলেছিলাম আগেই এই বাংলাদেশে হাসিনা দীর্ঘদিন থাকতে পারবেন না। যেভাবে আমাদের নেতা কর্মীদের কোনো কারণ ছাড়াই গুম করেছেন, কোনো কারণ ছাড়াই হত্যা করেছেন ক্রসফায়ারের নাটক করে, আমাদের নেতা কর্মীদেরকে কোনো কারণ ছাড়াই পঙ্গু করে দিয়েছেন, আমাদের অনেক নেতা কর্মীদেরকে অন্ধ করে দিয়েছেন যেন তারা চোখে না দেখে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে না পারে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করতে না পারে, বাংলাদেশকে মুক্ত করার জন্য লড়াই করতে না পারে। রাতে যেন ভোট না হয়, দিনে যেন ভোট হয়, এই জন্য যেন লড়াই করতে না পারেন, সেই জন্য পরিকল্পিতভাবে আমাদের নেতা কর্মীদেরকে মানসিকভাবে দুর্বল করার জন্য এমন কোন পদক্ষেপ নাই, তারা নেন নাই। এই মঞ্চে যারা আজকে কথা বলেছেন প্রত্যেকের নামে মামলা দিয়েছেন। আমাদের প্রিয় প্রচার সম্পাদক বিএনপি সুলতান সালাউদ্দিন টুকুর উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী বিনা কারণে জেলে ছিলেন। আমরাও বহুবার জেল খেটেছি, জেলের মধ্যে দেখেছি এত অন্যায়, এত নিষ্ঠুর নির্যাতন সহ্য করেও এই দল কেউ ছেড়ে যায়নি। এই দলের প্রতি ভালোবাসা কেউ একটুও কমেনি। বিএনপির প্রতি ভালোবাসা দিনে দিনে আরো বেড়েছে। যত হাসিনা বেশি নির্যাতন করেছে তত বেশি ভালোবাসা বিএনপির প্রতি মানুষের বেড়েছে। আমরা বিশ্বাস করি এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুশৃঙ্খল এবং শক্তিশালী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা সব সময় প্রস্তুত থাকি যে কোনো আন্দোলন সংগ্রামের জন্য। এখন প্রস্তুত আছি নির্বাচনের জন্য। যে যেদিকেই থাকি, যেই মত পথে বিশ্বাসী হই না কেন, আমাদের যখন প্রয়োজন হয়, আমাদের নেতা জনাব তারেক রহমান যখন ডাক দেন তখন আমরা ঐক্যবদ্ধ থাকি। সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি চিন্তা করি আমরা দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে তার বিরোধিতা করলে, সে ফেল করলে আমরা ভালো থাকবো, তাহলে আপনাদের সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। দল যাকে নমিনেশন দিবে তার সাথে নির্দ্বিধায় নিঃসংকোচে থাকতে হবে। আমাদের নেতা যদি পাশ করেন, দল থেকে যদি আমাদের দল যদি ক্ষমতায় যায়, বাংলাদেশকে যদি উন্নয়নের স্বর্ণ শিখরে আরোহণ করতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ভোট দিতে হবে এবং দলের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের একজন নেতা কর্মী হিসেবে, একজন নির্যাতিত নিপীড়িত মানুষ হিসেবে আপনাদের দলের সকল সিদ্ধান্ত মেনে দলের সাথে থাকতে হবে। আমরা বিশ্বাস করি যখনই নির্বাচন দিবে তখনই আমরা বাংলাদেশে এই জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে এবং বাংলাদেশ পরিচালনা করবে। যে উন্নয়নের ধারা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, সেই উন্নয়ন আমরা অব্যাহত রাখতে পারবো। এই দিনাজপুরের মাটিতে আপনারা বড় হয়েছেন, জন্ম হয়েছে আপনাদের। এই দিনাজপুরের যত উন্নয়ন হয়েছে সব উন্নয়ন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় হয়েছে। অন্য কোন সরকার, এই যে আওয়ামী লীগ চলে গেল, আমি একটু আগে বলেছি এই হুইপের বাড়ির একটা ইটও নাই। কেন নাই? আজকে যদি সে এখানে উন্নয়ন করত, মানুষের
ভালোবাসা অর্জন করত, তাহলে মানুষ হয়তো তাকে দেখে রাখতো। কিন্তু আওয়ামী লীগ এত ঘৃণিত নিকৃষ্ট একটি দল, তারা শুধু টাকা উপার্জন করা ছাড়া আর কিছুই তারা দেখতে পায়নি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই কর্মশালা দ্বিতীয় পর্বে অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর ওনার দ্বিতীয় পর্বে আরো চমৎকার আলোচনা করবেন। আপনারা সবাই শুনবেন। আমাদের অতিথিরা এখানে সকাল থেকে বসে আছেন, আপনারাও বসে আছেন। বাংলাদেশের এই দেশের মুক্তির জন্য, একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাইকে সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। দীর্ঘদিন যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে, বাংলাদেশের পুনর্গঠনেও আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সেভাবে লড়াই করতে হবে। মনে রাখতে হবে, এই বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকল্প কোনো দল নেই। আমাদের নেতা জনাব তারেক রহমান শুধু চিন্তা করেন বাংলাদেশকে নিয়ে। উনি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর নিয়ে এখন কাজ করছেন, কিভাবে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া যায়। আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিএনপির যেন ক্ষমতায় না আসতে পারে, সেজন্য আওয়ামী লীগের অর্থলোভী কিছু পাপিষ্টরা আছেন, তারা দীর্ঘদিন ওনার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এর আগেও যখন ক্ষমতায় ছিলেন তখন পরিকল্পিতভাবে অনেক মিডিয়া ওনার বিরুদ্ধে লেগেছিল। এখন অনেকে ক্ষমা চাচ্ছেন যে আমরা ভুল করেছি, আরেকজনের প্রেসক্রিপশন ওনার বিরুদ্ধে নিউজ করেছি। তারেক রহমানের মতো একজন স্বচ্ছ মানুষ এই বাংলাদেশের দ্বিতীয়টি নেই। হাই জজ কোর্ট থেকে ওনার একটি মামলায় যখন রায় দিয়েছিল যে উনি খালাস পেয়েছিলেন, বাংলাদেশের দুর্নীতির সাথে উনি যুক্ত না, সেই বিচারপতিকে আর বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি, পালিয়ে গিয়েছিল। সমস্ত আইন প্রশাসন, বিচার ব্যবস্থা সবকিছু তারা দখল করে নিয়েছিল। তাই দ্বিতীয় পর্বে আমি অনুরোধ করব, আপনারা নামাজ পড়ে, খাওয়া পর্ব শেষ করে নামাজ পড়ে আবার সুশৃঙ্খল ভাবে বসবেন। আপনাদের আমরা 3টার সময় 2:45 আমাদের দ্বিতীয় পর্ব শুরু করব। 2:45 দ্বিতীয় পর্ব শুরু করব। আপনারা সবাই যার যার আসনে এখন যেভাবে বসে আছেন, আমি ভালোভাবে দেখতে পাচ্ছি দিনাজপুরের মানুষ কি সুশৃঙ্খল শান্তিপ্রিয় মানুষ, আগে যেটা শুনেছি এখনো দেখতে পাচ্ছি। দ্বিতীয় পর্ব আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান দ্বিতীয় পর্বে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য এবং প্রশ্ন উত্তর পর্ব শোনার আহ্বান জানিয়ে আমি এখন বিরতিতে যাচ্ছি। 2:45 আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। নামাজ এবং খাবারের বিরতি। এই যারা ইয়েতে আছেন এলইডিতে ভিডিওগুলো ছেড়ে দিবেন। ও 3টা ভিডিও চলতে থাকবে। 31 দফা বগুড়ার আঞ্চলিক ভাষা, 31 দফা, 7ই নভেম্বর আর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী ডকুমেন্টারি। আর আপনারা দ্বিতীয় পর এসে প্রশ্নগুলো লিখে আমাদের কাছে দিবেন। আপনাদের প্রশ্ন উত্তর দিবেন জনাব তারেক রহমান মহোদয়। প্যাকেটগুলো খুব সুন্দরভাবে নিজেরা কিভাবে আপনারা বাইরে রাখবেন, প্যাকেটগুলো একটু সুন্দরভাবে রাখবেন, খুব সুশৃঙ্খলভাবে অন্তত ভিতরে দেওয়া হলো। বাকিটা আধা ঘন্টা পর আপনারা নামাজের পর খাওয়ার পরে অবশ্যই আসবেন। আপনাদেরকে অনুরোধ করা হলো কোনো চেয়ার যেন ফাঁকা না থাকে। ধন্যবাদ।
7ই নভেম্বর 1977 সদ্য স্বাধীন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আর সৈনিকদের সম্মিলিত স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার অনন্য গৌরবোদ্দীপ্ত এক মহান দিন। দেশের কঠিনতম ক্রান্তিকালে দেশের আপামর জনগণের অনাবিল ভালোবাসা আর প্রত্যাশার স্বপ্নপুরুষ হয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছিলেন 7ই নভেম্বর বিপ্লবের মহানায়ক, দেশের সফলতম রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। এই সেই জিয়াউর রহমান যিনি 26শে মার্চ 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে বিপর্যস্ত ও নেতৃত্বহীন জাতির সামনে প্রত্যাশা ও প্রত্যয়ের